সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন শুধু সরকার পরিবর্তনের প্রশ্নে নয়, বরং দীর্ঘদিনের প্রতিষ্ঠিত কিছু রাজনৈতিক শক্তির ভবিষ্যৎ নিয়েও এক ঐতিহাসিক মোড় তৈরি করেছে। সেই প্রেক্ষাপটে হুসেইন মোহাম্মদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টির ভরাডুবে নিছক একটি নির্বাচনী পরাজয় নয়, এটি একটি রাজনৈতিক যুগের অবসানের প্রতীক। একসময় যাদের লাঙ্গল প্রতীক উত্তরাঞ্চলের গ্রামগঞ্জে প্রভাব বিস্তার করত, যাদের ঘাঁটি হিসেবে বৃহত্তর রংপুরকে ধরা হতো প্রায় অজেয় দুর্গ, সেই দল এবার ২০০ আসনের প্রার্থী দিয়েও একটি আসনেও জয়লাভ করতে পারেনি। শুধু তাই নয়, অধিকাংশ আসনে প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ ফলাফল বাংলাদেশের দলীয় রাজনীতির ভেতরকার গতি প্রকৃতি, ভোটারদের মনস্তত্ত্ব এবং জোট নির্ভর রাজনীতির সীমাবদ্ধতা সবকিছুকে নতুনভাবে মূল্যায়নের প্রয়োজনীয়তা সামনে এনেছে। জাতীয় পার্টির উত্থান ইতিহাস শুরু হয় ১৯৮০-এর দশকে, যখন তৎকালীন সেনাপ্রধান ও পরে রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা গ্রহণকারী হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের ধারাবাহিকতায় একটি রাজনৈতিক দল গঠন করেন। ১৯৯০ সালের গণ অভ্যুত্থানে তার পতনের পর অনেকেই ধারণা করেছিলেন জাতীয় পার্টির রাজনৈতিক জীবন সেখানেই শেষ, কিন্তু বাস্তবে ঘটেছিল উল্টোটা। ১৯৯১ সালের নির্বাচনে দলটি বিশেষ করে বৃহত্তর রংপুর অঞ্চলে উল্লেখযোগ্য সাফল্য পায় এবং একটি শক্তিশালী আঞ্চলিক ভিত্তি গড়ে তোলে। সময়ের সঙ্গে সঙ্গে দলটি জাতীয় রাজনীতিতে কিং মেকার বা ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে ভূমিকা রাখতে শুরু করে। আওয়ামী লীগ ও বিএনপি দুই প্রধান দলের মধ্যে ক্ষমতার পালা বদলের রাজনীতিতে জাতীয় পার্টি কখনো বিরোধী, কখনো জোট সঙ্গী হিসেবে নিজেকে প্রাসঙ্গিক রাখে। তবে এই প্রাসঙ্গিকতা ছিল অনেকাংশে কৌশলগত, আদর্শিক নয়। ২০০৮ সালের পর আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকাকালে জাতীয় পার্টি ধীরে ধীরে কার্যত গৃহপালিত বিরোধী দল হিসেবে পরিচিতি পায়। সংসদে বিরোধী দলের আসনে বসেও সরকারকে কঠোরভাবে চ্যালেঞ্জ না করা, গুরুত্বপূর্ণ নীতিগত প্রশ্নে সরকারের অবস্থানের সঙ্গে সুর মেলানো এবং নির্বাচনে আসন বণ্টনের ক্ষেত্রে আপোষকামী ভূমিকা, সব মিলিয়ে দলটির স্বাধীন রাজনৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হতে থাকে। ২০২৪ সালে নির্বাচনে আওয়ামী লীগের কাছ থেকে ১১টি আসন পাওয়া এবং সেগুলোর বেশিরভাগেই প্রতিদ্বন্দ্বিতা সীমিত থাকা, এমন অভিজ্ঞতা দলটির উপর সমঝোতার রাজনীতির তকমা আরও পোক্ত করে। সাম্প্রতিক নির্বাচনে এই দীর্ঘমেয়াদী ভাবমূর্তির মূল্য দিতে হয়েছে চরমভাবে। রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে ৩০টিতে প্রার্থী দিয়েও একটি আসনেও জয় না পাওয়া নিছক ভোটের অঙ্কের ব্যর্থতা নয়, এটি সামাজিক ভিত্তি হারানোর ইঙ্গিত। যেসব এলাকায় একসময় লাঙ্গল প্রতীক মানেই ছিল স্থানীয় প্রভাবশালী নেটওয়ার্ক, সাংগঠনিক শিকড় এবং ভোটের নিশ্চয়তা, সেসব এলাকায় এবার জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ও বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় দলটি কার্যত অদৃশ্য হয়ে গেছে। দুটি আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থীর জয়ও দেখিয়েছে যে বিকল্প শক্তির উত্থান ঘটেছে, কিন্তু জাতীয় পার্টি সেই বিকল্প হতে পারেনি। এ ব্যর্থতার পেছনে কয়েকটি কাঠামোগত কারণ স্পষ্ট। প্রথমত, দীর্ঘদিন জোট নির্ভর রাজনীতি করতে গিয়ে দলটি নিজস্ব সাংগঠনিক শক্তি ক্ষয় করেছে। স্থানীয় পর্যায়ে দলীয় কর্মীরা অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের ছায়াতলে অবস্থান নিয়েছেন, স্বতন্ত্র রাজনৈতিক কর্মসূচি বা আন্দোলনের ধারাবাহিকতা গড়ে ওঠেনি। দ্বিতীয়ত, নেতৃত্ব সংকট। এরশাদের মৃত্যুর পর দলটি কার্যত কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। বর্তমান চেয়ারম্যান জি.এম. কাদের বিরোধী শিবিরে অবস্থান নেওয়া রওশন এরশাদ এবং আলাদা প্রভাব বলয় তৈরি করা আনিসুল ইসলাম মাহমুদ, এই বিভক্ত নেতৃত্ব দলীয় শৃঙ্খলা ও কৌশলগত ঐক্যকে দুর্বল করে। তৃণমূল কর্মীদের কাছে স্পষ্ট বার্তা যায়নি দলটি আদতে কার নেতৃত্বে, কোন আদর্শে এবং কোন লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তৃতীয়ত, জনমনে বিশ্বাসযোগ্যতার সংকট। গত ১৭ বছরে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, সংসদের নমনীয় ভূমিকা এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তে দৃশ্যমান অবস্থান না নেওয়ার কারণে দলটি অনেক ভোটারের চোখে সিস্টেমের অংশ হিসেবে চিহ্নিত হয়েছে। বিশেষ করে যখন দেশে রাজনৈতিক মেরুকরণ তীব্র হয়েছে, তখন ভোটাররা স্পষ্ট অবস্থান খুঁজেছেন সরকারপন্থী না বিরোধীপন্থী। জাতীয় পার্টি সেই স্পষ্টতা দিতে ব্যর্থ হয়েছে। একদিকে আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘ সম্পর্ক, অন্যদিকে নির্বাচনের আগে ব্ল্যাকমেলের অভিযোগ। এই দ্বৈত অবস্থান ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গটিও রাজনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জি.এম. কাদেরের ভারত সফর ও সফর পরবর্তী মন্তব্য, যেখানে তিনি বলেন ভারতের অনুমতি ছাড়া সফর সম্পর্কে কিছু বলা সম্ভব নয়, তা বিরোধী মহলে তীব্র সমালোচনার জন্ম দেয়। বাংলাদেশের রাজনীতিতে ভারত প্রশ্নটি সংবেদনশীল। যে কোনো দলের উপর ভারত ঘেঁষার তকমা লাগলে তা গ্রামীণ ও জাতীয়তাবাদী ভোট ব্যাংকে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আওয়ামী লীগের সঙ্গেও ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে সমালোচনা ছিল। সেই প্রেক্ষাপটে জাতীয় পার্টি যদি বিকল্প জাতীয়তাবাদী অবস্থান নিতে চাইত, তবে তাকে স্পষ্ট দূরত্ব প্রদর্শন করতে হতো। কিন্তু দলটি সেই কৌশলগত স্পষ্টতা দেখাতে পারেনি। আরেকটি দিক হল প্রতীকের রাজনীতি। লাঙ্গল একসময় কৃষক শ্রেণীর প্রতীক হিসেবে আবেগ জাগাত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক প্রতীকগুলো তখনই কার্যকর থাকে যখন তার পেছনে আন্দোলন, সাংগঠনিক তৎপরতা এবং জনসম্পৃক্ততা থাকে। নতুন প্রজন্মের ভোটারদের কাছে লাঙ্গল আর সংগ্রামের প্রতীক নয়, বরং অনেকের কাছে এটি অতীতের এক অধ্যায়ের স্মারক। অন্যদিকে দাঁড়িপাল্লা বা ধানের শীষের মতো প্রতীকগুলো নতুন রাজনৈতিক বয়ানে নিজেদের জায়গা তৈরি করেছে। প্রতীকের এই মনস্তাত্ত্বিক পরিবর্তনও জাতীয় পার্টির জন্য প্রতিকূল হয়েছে। নির্বাচনে 200 আসনে প্রার্থী দেওয়া ছিল এক ধরনের রাজনৈতিক বার্তা। দলটি সারা দেশে নিজেদের উপস্থিতি জানান দিতে চেয়েছে, কিন্তু সাংগঠনিক প্রস্তুতি, তৃণমূল নেটওয়ার্ক, আর্থিক সক্ষমতা এবং প্রচার যন্ত্র সব দিক থেকে তারা পিছিয়ে ছিল। অনেক আসনে প্রার্থীরা কার্যকর প্রচার চালাতে পারেননি, ফলে ভোটারদের কাছে দলটি জেতার মতো শক্তি হিসেবে প্রতিভাত হয়নি। বাংলাদেশের নির্বাচনী বাস্তবতায় ভোটাররা প্রায় সম্ভাব্য বিজয়ের দিকে ঝোঁকেন। জাতীয় পার্টি যখন জয়ের সম্ভাবনা দেখাতে ব্যর্থ, তখন কৌশলগত ভোট অন্য শক্তির দিকে সরে যায়। রংপুরে ভরাডুবি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এটি ছিল এরশাদের জন্মভূমি ও রাজনৈতিক ভিত্তি। সেখানে পরাজয় মানে ঐতিহাসিক স্মৃতির ভাঙন। একসময় স্থানীয় উন্নয়ন, প্রশাসনিক নিয়োগ এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে যে সামাজিক জাল বিস্তার হয়েছিল, তা সময়ের সঙ্গে ক্ষয় হয়েছে। নতুন রাজনৈতিক প্রজন্ম ও নতুন ইস্যু যেমন কর্মসংস্থান, দুর্নীতি, আঞ্চলিক বৈষম্য, এসব প্রশ্নে জাতীয় পার্টি আলাদা কোনো দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারেনি। এখন প্রশ্ন হলো, এটি কি চূড়ান্ত রাজনৈতিক মৃত্যু নাকি পুনর্গঠনের সুযোগ? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলছে দলগুলো বহুবার ভরাডুবির পর ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু তার জন্য প্রয়োজন আদর্শিক পুনর্নির্ধারণ, সাংগঠনিক সংস্কার এবং বিশ্বাসযোগ্য নেতৃত্ব। জাতীয় পার্টির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজেদের অবস্থান স্পষ্ট করা। তারা কি কেন্দ্রীয় দুই দলের একটির ছায়াসঙ্গী হয়ে থাকবে, নাকি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে পুনর্গঠিত হবে? অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে একক নেতৃত্ব প্রতিষ্ঠা না করতে পারলে পুনরুত্থান কঠিন। সবশেষে বলা যায়, এই নির্বাচনী ফল কেবল একটি দলের ব্যর্থতার গল্প নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে জোটনির্ভর সমঝোতার সীমাবদ্ধতারও প্রতিফলন। ভোটাররা যখন পরিবর্তনের প্রত্যাশায় স্পষ্ট অবস্থান চান, তখন দ্বৈত কৌশল টেকসই হয় না। জাতীয় পার্টির 4 দশকের যাত্রা, সামরিক শাসন থেকে গণতান্ত্রিক রাজনীতি, আঞ্চলিক শক্তি থেকে সংসদের ভারসাম্য রক্ষাকারী, সব মিলিয়ে একটি জটিল অধ্যায়। কিন্তু বর্তমান বাস্তবতায় তাদের সামনে কঠিন প্রশ্ন। তারা কি ইতিহাসের পাদটিকায় পরিণত হবে, নাকি নতুন রাজনৈতিক বয়ানে নিজেদের পুনর্লিখন করতে পারবে? এই উত্তর নির্ভর করছে দলটির আত্মসমালোচনা, সাংগঠনিক পুনর্গঠন এবং জনগণের আস্থা পুনরুত্থানের সক্ষমতার উপর। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।